শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা। নমস্কার। সন্ধেবেলা বললেও এখন সকালবেলা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের বন্ধু উমা সরকার হাজির হয়েছি শামসের মল্লিক পরিচালিত চ্যানেল ভিশন নিবেদিত আনন্দলহরী অনুষ্ঠানে। আজকে আমাদের বিশেষ অতিথি সুভাষ মিত্র মহাশয়। নমস্কার। নমস্কার। আপনাকে স্বাগত জানাই। আমি শুনেছি আপনি ভীষণ কবিতা বলতে ভালোবাসেন, তো সেই কবিতা নিয়েই আপনার পথ চলা এতদিন ধরে, তাই তো? এটা বলতে পারেন, কারণ একদম ছোটবেলায় বাবার কাছ থেকে শেখা। বাবা খুব ভালো কবিতা বলতেন এবং থিয়েটার যাত্রা করতেন। এটা শুধুই ভালোবাসা? শুধু ভালোবাসা, কবিতাটা আমার ভালোবাসা। ওই জন্যই বললাম, শুধু কবিতার জন্য আমরা অমরত্ব তাচ্ছিল্য করতে পারি, তাই তো? যাই হোক, আপনি কোথা থেকে এসেছেন? আমি বেহালা থেকে এসেছি। বেহালা থেকে। পরিবারে কে কে আছে একটু শুনি, গল্প করে নি। আমার স্ত্রী, এক ছেলে এক মেয়ে। আচ্ছা। ছেলে মেয়ে থেকে আমেরিকায়। ও হ্যাঁ, মেয়ের এক মেয়ে। মেয়ে জামাই ওখানে চাকরি করে, মেয়েও ওখানে স্কুলে চাকরি করে। আচ্ছা। আর ছেলে একটা কোম্পানির ম্যানেজার, অল ইন্ডিয়া ম্যানেজার। আচ্ছা। আমার নাতি এবছরই এতে বিটেক করছে ব্যাঙ্গালোরে। মানে পুরো সুখী সংসার বলতে পারেন, আই হ্যাভ নো রিগ্রেটস। যাই হোক, এত সুন্দর যখন সবটাই আনন্দের মধ্যে চলছে, তাহলে কবিতার জন্য যখন আমাদের এখানে আসা, একটা কবিতা আগে শুনে নিই, তারপর আবার গল্পে যাব, কেমন? ঠিক আছে। হ্যাঁ, কি কবিতা নিয়ে এসেছেন আজকে? প্রথম আজকে ওই মানুষ কবিতা, যেটা কবি নজরুল ইসলাম লিখেছেন, হ্যাঁ, তার কিছুটা অংশ, কারণ এটা অনেক বড় কবিতা তো, হ্যাঁ হ্যাঁ, তার কিছুটা অংশ আমি পরিবেশন করছি। মানুষ, কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। দেশকাল জাতি পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধায় ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুঁড়িল ভজনালয়, দেবতার পরে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, আজ খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার, ক্ষুধার মানিক জলে। ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল সিডনি আছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব সে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে, বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাটা, ভুকা আছো, মরগে গো ভাগারে গিয়া। নামাজ পড়িস বেটা? ভিখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মন্দিরে দিল তালা। ভিখারি ফিরিয়া চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। তা বলে আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস, গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের তালা দেওয়া যত দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল আহা চুম্বিছে মরি মরি। অমুক হইতে কিতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কিতাব সেই মানুষের মেরে, গ্রন্থ পুঁজিছে ভণ্ডের দল। মূর্খরা সব শোনো,
মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। নমস্কার। আহা হা, একদম সঠিক কথা যে আমরা মানুষই গ্রন্থ নিয়ে এসেছি, কিন্তু আমরা কেমন করে সেইগুলোকেই মানুষকে exploit মানুষের, করছি সেটা দিয়ে। হ্যাঁ, তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন নিয়ম কানুন বিধিনিষেধ, তাই না? ভীষণ ভীষণ শব্দ উচ্চারণ ভালো। আমি সত্যি ঋদ্ধ হলাম আপনার কবিতা শুনে, কবিতা উচ্চারণ শুনে ভীষণ ভালো লাগছে। যে এটা আবার একটু গল্পে যাই, তারপর আবার একটা কবিতায় আসবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কিছু জীবনের দর্শন, মানে আপনার এই যে এত জীবনটা এত দেখেছেন, কাছের থেকে দেখেছেন, আমরা তো অনেক পরে এই সমাজ ব্যবস্থা দেখছি, তো কি কতটা মানে অধঃপতনের দিকে যাচ্ছে সমাজ? শুনুন, আগে সমাজ যেটা ছিল, হুম, মানে একে অন্যের প্রতি একটা শ্রদ্ধা শ্রদ্ধা ভালোবাসা ভালোবাসা ছিল। এটা ছিল। কিন্তু ক্রমশ মানুষ, জানি না অর্থনৈতিক কারণ বলে কিনা জানি না, বা কী কারণ, আমার মনে হয় সে একান্নবর্তী পরিবার তো নষ্টই হয়ে গেছে। সবাই একা একা থাকতে থাকতে এখন বোধ হয় একাকিত্বে পেয়ে গেছে, আর মান আর যার জন্য হুঁশটা চলে গেছে মানুষের যার মধ্যে। জন্যে মানুষ বলতে যা বোঝায় মান আর হুঁশ হুঁশ, দুটোই সেই চলে হুঁশটা গেছে। এখন বোধহয় ক্রমশ বিলীন হয়ে বিলীন যাচ্ছে। হয়ে যাচ্ছে। খুব কম জায়গায় দেখবেন যে ছোটরা বড়দের শ্রদ্ধা করছে, সেটাই। বা ছাত্র শিক্ষককে শ্রদ্ধা করছে। সেই এই জিনিসটাই জিনিসটাই। আসা, আমাদের তো মাস্টারমশাইরা গেলে আমরা তাড়াতাড়ি সাইকেল থেকে নেমে হ্যাঁ, প্রণাম করতাম। সামনে দিয়ে পার হয়ে যেতাম না, না, এখন তো বাবা। সাইকেল থেকে নেমে মাস্টারটাকে প্রণাম হ্যাঁ। করে উনি যাও বললে তারপর যেতাম হ্যাঁ, ঠিক ঠিক তাই। গল্প করতেন। আমরাও এই- ছোটবেলায় করেছি, হ্যাঁ, কিন্তু এই এখন সময় সেটা পাওয়া এইগুলো যায় সব না। নষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ। এটার জন্য খুব দুঃখ হয়। দুঃখ হয়। তাহলে অবশ্যই আমি দর্শক বন্ধুদের কাছে আবেদন রাখছি যে যারা বড় আমাদের বটবৃক্ষের মতো আমাদের আগলে রেখেছে, তাদের কথা শুনে একটু চলি, তাহলে হয়তো মান আর হুঁশ শুধু থাকবে, আমরা মানুষ থাকবো না, এটা যেন না হয়। দুটো মিলিয়ে যে মানুষ, সেটা যেন আমরা বজায় রাখতে পারি। জন্তু জানোয়ার থেকে কেন আমরা আলাদা, একদম আলাদা হয়ে আছি, সেটা যেন থাকে, বজায় থাকে, পরের প্রজন্ম যেন মানুষ চিনতে পারে, তাই না? সেই, একদম। এবার কবিতায় যাব, যেটা আমাদের সবচাইতে বড় খিদে বাড়িয়ে দেয়। আমার তো কবিতার নাম শুনলেই খিদে বেড়ে যায়, কত শুনবো কত শুনবো। এবারে কি এবার আমি লিখেছেন? কবি দেবব্রত সিংহ, উনি জেনারেলি আঞ্চলিক ভাষায় কবিতা লেখেন। উনি এটা একটা আঞ্চলিক ভাষায় কবিতা লিখেছেন, তেজ বলে। একটু কবিতাটা একটু বড়, আচ্ছা। যাই হোক, আপনাদের অনুমতি নিয়ে আমি হ্যাঁ, এটাকে- আমাদের সকলের প্রিয় কবিতা এটা, এমন হ্যাঁ, সমাজের, সেই জন্যই আমি এটা সমাজে একটা আয়না, একটা আয়না। বড় বড় আয়না। এই জন্য আমি এটাকে মানে সিলেক্ট করেছি, একদম। এবং আপনাদের সামনে আমি যেটা পরিবেশন করছি। হ্যাঁ হ্যাঁ, করুন। তেজ, দেবব্রত সিংহ। আমি জামবনি কুঁইরাপাড়ার শিবকুঁড়ির বিড়ি সাঁজলি বটি। কাগজওয়ালারা বললে, হু অতটুকু বললে হইবে কেন? তুমি এবার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মেজুরের মেইয়া, তুমি কি করে কামের খাইটা মাধ্যমিকে প্রথম হইলে সেটা বলো দেখি, তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের রনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুঁড়ে ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাগায় খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়ায়ে আমি শুয়েছিলাম কুঁড়া ঘরের ঘুটঘুটে আন্ধারে। হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভাবিয়েছিলাম, এ কি স্বপন দেখছি নাকি? স্যার বললে, স্বপন লয়, এ সত্যি বটে। কথাটা শুনে কাঁধে ভাসাই দিছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতুম বহুত কিছু। আমার বুকের ভেতর যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালায় দিছিল মানুষটা, সেই বাতিটা কেমন আজকে আমাদের কুঁড়া ঘরটাকে আলো করিয়েছে, সেটা দেখাইতে পারতুম। আপনারা বলছেন বটে, তোমাদের মতো মেয়েরা যদি উঠা আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠা আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুঁইরাপাড়ার শিবকুঁড়ির ব্রিটিশ হাজরি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরে হেঁসেল ঠেলবে, তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বলতো,
তুই কুইরা পাড়ার বিটি ছেলে, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো, দেখ সাজলি, মন খারাপ করলি তো হারে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে শোনালে আর এক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দে ঘরের ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো বটে। জ্বর আলে মা চুপচাপ বেজনাতে তালাই পাতে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জারকালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙ্গা ফুলের রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দে ঘরের গিন্নি লোক পাঠাইছিল বার কত। মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদিবুড়ি তখনও বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাঁট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চলে। দে ঘরে গিন্নি নাই ছাড়লে এক গাদা এঁটো কাঁটা জুঠা বাসন সামনে ধরে দিলে। আমি বললাম, আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাগবো। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি তুই? যত বড় মুখ রয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মা, তার মায়ের মা, সবাই এতকাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজরে গেল, আর তুই বললি জুঠা বাসন ধুতে লারবি? বললাম, আমি তোদের জুঠা বাসন ধুতে লাইব, তোমরা লোক দেখে লাও গে। কথাটা বলে গট গট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে এলাম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে ফিরে আইলে দুপাতা লেখাপড়া করা নাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বাপকে বলেছিল দিদিবুড়ি। মা কোনো রাগ কাটে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলায় এগনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল। এক মাথা ঝাঁকটা চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদিবুড়ির সম্মুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত বুলায় গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তার মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাড়াই খাইয়েছে, তাতে হয়েছেটা কি, তাতে হয়েছেটা কি? তুই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারুর কাছে মাথা নোয়ায় নিজের তেজ ত্যাজ বিকাবি নেই। এই ত্যাজটুকু লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের মতো হা ভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কৈরিপাড়ার শিব কৈরির বিটি সাজ। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তাল পাতা রদ দিয়ে ঘেরা গগুল্লতার এগেনেটা এখন লুকে লুকা আকার। তার মাঝে জিপ গাড়িতে চেপে বাঁশি বাজায় পুলিশ নিয়ে। মন্ত্রী আইলেন ছুটে, কোথায় সাজরি করি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সুজা আমাদের মাটির কুঁড়ে ঘরে। হেডমাস্টার বললেন, সাজলি প্রণাম কর, সাজলি সাজলি প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাটি মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে আইলাম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতন মেয়েরা যাতে উঠে আসে তার লাগাই তো আমাদের পার্টি, তার লাগাই তো আমাদের সরকার। এই লাও 10,000 টাকার চেকটা এখন লাও, আমরা তোমাকে আরও ফুল দিব, সম্বর্ধনা দিব, আরও দেদার টাকা তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা কারা আছেন এদিকে এসো, এদিকে এসো। তক্ষুনি ছোট বড় কত রকমের ঝলসে উঠলো ক্যামেরা। ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না 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 না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়। ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগন আগুনের পালা, আগুন মানুষের মুখ। তক্ষুনি বলে উঠলাম, না না না, এটাকে আমার নাই লাগবে।
আপনারা যে আমাকে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেন। গাঁয়ের সেই দেগিন্নির বড় বেটা এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আসি আমাকে বললেন, কেনে কি হয়েছে রে সাঁজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, তোর কি কি লাগবে খুলে বল খালি। বললুম, আমার পাড়া শয়ে শয়ে অনেক সাঁজলি আছে, আরও শিবকুঁড়ির বিটি আছে গাঁ গিরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদবে, ততদিন আমার কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, নাই লাগবে, নাই লাগবে। অসাধারণ, অসাধারণ। মুগ্ধ হয়ে শুনছিলাম কবিতাটা। এতবার পড়েছি, এতবার মঞ্চস্থ করেছি, এত সুন্দর শুনি, লেখা। কিন্তু আপনার কণ্ঠে না একটা অন্য মাত্রা এলো। আর আমি নিস্তব্ধ একটা জায়গায় শুনছি তো আরো বেশি ভালো লাগলো। কতটা যাক, পিছিয়ে ধন্যবাদ আছে আপনাকে। এখনো, হ্যাঁ সত্যিই ভালো লাগলো। কতটা পিছিয়ে আছে এখনো সমাজ, যে একটা মানুষকে উঠতেই দেবে না, তাই না? পা ধরে টেনে নিচ্ছে। টেনে নিচ্ছে। এটা অনেক যাই হোক, মানুষের ওই আবারও এটাই বলবো, মানুষের মনুষ্যত্ব জাগরিত হোক, সবাইকে সমান নজরে দেখুক সমাজ, এটা চাইবো আবারও। গায়ে আজকে কাটা দিয়ে পাঁচশো উঠছে। জন সবাই এসে হাজির হ্যাঁ, হলো। না যদি হতে পারতো হ্যাঁ। ভাবুন তো, তো ওই ওই যে ওই বাসন কামিন মেজে খাটা গাতে, মেয়ে। হ্যাঁ। আর ওদের ওটাই আইডেন্টিটি হয়ে গেছে, এর মেয়েও আবার হ্যাঁ। ওটাই করবে। কেন? যদি কারো ট্যালেন্ট থাকে সে বেরোতে পারে না? ট্যালেন্ট তো বুদবুদের মতো, প্রতিভা বুদবুদের মতো, কখনোই ধামাচাপা দিয়ে কোনো কিছু দিয়ে চেপে রাখা যায় না, ওটা প্রকাশ পাবেই। হুম। ভীষণ ভালো লেখা যিনি লিখেছেন কবি, তার তো আর ওর কোনো লেখা আমার খুব ভালো প্রশংসা, হ্যাঁ, যত করব কমই হয়ে যাবে। ওনার ভালো একটা লাগা। বানভাসি বলে কবিতা আছে না, হ্যাঁ। ওরাও ঠিক ওই ধরনের। আচ্ছা, এবারে আপনি কি নিয়ে এসেছেন আমাদের জন্য উপহার স্বরূপ? আমি এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের 1400 সাল বলে যে কবিতাটা আছে, হ্যাঁ। ওই কবিতাটা পরিবেশন করতে কত চাইছি। বড় সাহস থাকলে মানুষ এটা বলতে পারে যে 100 বছর পরে পরে কি হবে? আমার কবিতা মানুষ শুনবে। শুনবে। 100 বছর পর কেন, 13 দিন চলে যেতেই আমাদের কেউ মনে শোন, রাখতে চায় না। কবিতা হচ্ছে দার্শনিক। আর এই উনি তো দার্শনিক দার্শনিক। বলেই তারা সব দেখতে পায় যে ভবিষ্যতে কি হবে। আর রবি ঠাকুর তো দেখতে আর সারা পেয়েছেন। বিশ্ব বিশ্ব বিশ্বকবি, সুতরাং তার কাছে তো এসবের কোনো ব্যাপার নেই। 100 বছর কেন, আরো আরো এই কবিতাটা পরের আমার খুব প্রজন্ম প্রিয়, দেখে আমার খুব যাবে, প্রিয় কবিতা। পড়বে, অবশ্যই পড়বে, তাই তো। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে, আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে আজি হতে 100 বর্ষ পরে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার, বসি বাতায়নে সুদূর দিগন্তে যাহি কল্পনায় অবগাহি। ভেবে দেখো মনে, একদিন 100 বর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা রাঙায়ে দিয়েছে ধরা যৌবনের ডাগে তোমাদের 100 বর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে। একদিন 100 বর্ষ আগে, আজি হতে 100 বর্ষ পরে এখন করিছে গান সে কোন নতুন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে, আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নবপল্লব মর্মরে আজি হতে 100 বর্ষ পরে। নমস্কার। দারুণ, দারুণ।
আমি কেমন করিয়া জানাবো আমার ঝুরালো হৃদয় ঝুরালো। সত্যি কবিতাগুলো শুনে আমার হৃদয় একদম ঝুরিয়ে গেল, সত্যি বলছি। ধন্যবাদ। আপনাকে কাছে পেয়ে আজকে এই প্রথমবার আপনার সঙ্গে সাক্ষাৎ, কিন্তু মানে কবিতা যখনই শুনি আর আপনার কণ্ঠ থেকে যখন ভেসে আসছে কথাগুলো, একটা অন্য মাত্রা পাচ্ছে। অনেকবার শুনেছি কবিতাগুলো, আজকে ভীষণ ভালো কবিতার লাগলো। মধ্যে যদি নিজেকে না ঢোকানো যায় তাহলে কবিতার এক্সপ্রেশন দেওয়া আবেগটাই যায় না, আসল। আবেগটাই চাই। আপনি আরেকটা জিনিস দেখছিলাম যে আপনি যখন বলছিলেন কি সুন্দর মানে ওই অভিনয়ের ভেতরে ঢুকে যাচ্ছিলেন, এটা নাও, এই যে যখন বলছিলেন, হ্যাঁ আপনি কি অভিনয়টাও ভালোবাসেন নাকি? হ্যাঁ, আমি তো ছোটবেলায় বাবার গাইডেন্সে মানে পরিচালনায় যাত্রা থিয়েটার করেছি। আচ্ছা, দেখুন দেখেছেন, আমি প্রতিভা ওই যে বলে না লুকিয়ে রাখা যায় না, আমি কিন্তু ঠিক দেখে ফেললাম। ভীষণ ভালো লাগলো। ভালো থাকবেন অবশ্যই। আপনাকে পেয়ে সত্যিই আপ্লুত হয়েছে। এটা আমাদের আনন্দ লহরীর তরফ থেকে আপনার জন্য ছোট্ট উপহার। ধন্যবাদ। আসুন। আমার ভীষণ ভালো লাগে যখন এরকমভাবে সম্মাননা দিতে পারি। আর এখানে করতালি দেওয়ার কেউ নেই, আমি দিয়ে দিচ্ছি, দর্শকরা আমি জানি। সত্যি সুখের মুহূর্তের সাক্ষী হতে পারি আমি, এটা আমার খুব ভালো লাগা রয়ে যায়। এক আঁচল ভরা ভালো লাগা আমি নিয়ে যাচ্ছি আজকে বাড়িতে। আপনারা সকলে ভালো থাকবেন, মনুষ্যত্ব জাগরিত হোক সকলের ভেতরে। নারী পুরুষ ভেবে কেউ যেন বাড়ির থেকে না বেরোয়, আর কেউ যেন কাউকে ভাবতে না হয় যে এখন সকাল না দুপুর না রাত। সকলে নির্বিঘ্নে বাড়ি ফিরে আসুক, এটাই আমাদের কামনা থাকবে। এমন সুস্থ সমাজ গড়ে উঠুক, তাই না? ঠিক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, এই শেষ কথা বলে যাবো আমি।